করছি। আচ্ছা, তোমাদের আমি অলরেডি আমি কিন্তু ক্লাস নেওয়ার আগে আগে তোমাদেরকে দিয়ে দিই, ঠিক আছে? তোমরা পাইছো না? তোমরা কি চেক করো, হোয়াটসঅ্যাপ চেক করো? আচ্ছা, জি এই কোশ্চেনটা এবার হইলো 70% সম্ভাবনা এখান থেকে আসবে, ঠিক আছে? লাইফ অফ কুলি থেকে প্রশ্ন এবার আসবে একটা, লিখে রাখতে পারো। লাইফ অফ কুলি থেকে এবার প্রশ্ন আসবে কয়টা? একটা, কারণ গত বছর দুইটা আসছে। সো এই বছর এটা 100% শিওর থাকতে পারো, এবার এখান থেকে একটা প্রশ্ন আসবে, ঠিক আছে? সো লাইফ অফ কুলি থেকে যদি একটা আসে, তো তুমি ওই একটাই অ্যান্সার দিবা। কারণ কি, তুমি খুব প্রফিসিয়েন্ট। সো ভালো যারা যারা ইয়া পাইতে চাও, সিজি এখানে এ তুলতে, এ প্লাস এ ইয়া বি বি তুলতে চাও, লাইক থ্রি থ্রি প্লাস, সো মাস্ট এটা অ্যান্সার করবা। আর যারা যারা সিজি মোটামুটি এভারেজ রাখতে চাও বাট ফেল করতে চাও না, তারা কিন্তু এটা অ্যান্সার করবা না, বিকজ তোমার এটা কিন্তু টিচার একটু ভালো করে পড়ে দেখবে, কারণ এখানে কোনো আলতু ফালতু কথা লিখতে পারবা না। তো আসো কি বলতেছে এখানে দেখি। তো কমেন্ট ক্রিটিক্যালি অন স্যামুয়েল জনসন অ্যাসেসমেন্ট অফ দ্য রেস অফ মেটাফিজিক্যাল পয়েন্টস ইন লাইফ অফ কুলি। মানে স্যামুয়েল জনসনের অ্যাসেসমেন্ট অফ লাইফ অফ কুলি। ভাইয়া, আপনি কি দেখে দেখে পড়াচ্ছেন না স্ক্রিন শেয়ার করছেন? স্ক্রিন শেয়ার করছি। কিছুই দেখা যাচ্ছে না, শুধু আপনার ছবি। শুধু আমার ছবি দেখা যাচ্ছে? তাও আবার স্ট্যাচু। এখন দেখা যায়? না, এখন? না ভাইয়া, আপনার ছবি তো দেখা যাচ্ছে কিন্তু আপনি একদম স্টপ হয়ে আছেন এরকম। অন্যান্যরা সেম দেখছে কিনা বলতে পারি না। আচ্ছা আচ্ছা, আমি আমি তাহলে আমার এই জোনটা থেকে বের হই, এই জোন একটু নেটওয়ার্ক প্রবলেম কাজ করে। আচ্ছা দেখো তো এখন এখন দেখা যায় কিনা। হয়নি। দেখো তো এখন স্ক্রিন শেয়ার হয়েছে? এখন স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ, এখন হ্যাঁ, হ্যাঁ। ওকে। তো কমেন্ট critically on Samuel Johnson's assessment of the race of metaphysical poet in Life of Cooley. লাইফ অফ কুলির একটা মেটাফিজিক্যাল পয়েম, ঠিক আছে? বা লাইফ অফ কুলির যে অ্যাসেসমেন্ট অথবা মেটাফিজিক্যাল পয়েমস দের যে অ্যাসেসমেন্ট, সেটা কে করেছে? ডক্টর জনসন। সো ডক্টর জনসন যদি এটা করে থাকে, মেটাফিজিক্যাল পয়েন্টদের অ্যাসেসমেন্ট, সো ডক্টর জনসন এই প্রশ্নটা অনেকবার ঘুরে আসতে পারে যে ফার্স্ট অফ অল ডক্টর জনসনের ক্রিটিসিজম, জনসনের ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, সো যেখানেই তোমরা মেটাফিজিক্যাল পয়েন্টদের সাথে জনসনকে দেখবা, সো মনে রাখবা যে ইটস দ্য সেম কোশ্চেন, ঠিক আছে? সো ইন আ লাইফ অফ কুলি, তো আমরা দেখি অ্যান্সারে কিভাবে অ্যান্সার করবো। আমরা অ্যান্সারে প্রথমে লাইফ অফ কুলির ডেসক্রিপশন দিব। লাইফ অফ কুলি, জনসন হ্যাজ মেড আ ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট অফ দ্য ওয়ার্কস অফ দ্য মেটাফিজিক্যাল পয়েন্টস। তো এখানে এসে জনসন মেটাফিজিক্যাল পয়েন্টসদেরকে অ্যাসেসমেন্ট করেছে বা মূল্যায়ন করেছে, ঠিক আছে? স্পেশালি জন ডান এন্ড আব্রাহাম কুলি, এবং তাদের মধ্যে দুইজন প্রধান। একজন হচ্ছে বিশ্ববিখ্যাত মেটাফিজিক্যাল পয়েট, যাকে না হলে মেটাফিজিক্যাল পয়েট সৃষ্টি হইতো না, সে হচ্ছে জন ডান, and another one is Abraham Cooley. Metaphysical poet appears as a new school of thought. তো মেটাফিজিক্যাল পয়েট যারা, তারা নতুন এক ধরনের চিন্তা ভাবনা নিয়ে আসছিল। দে ইউজ কনসেপ্টস, দে establish different feelings. ওকে, তারা নতুন এক ধরনের ডিফারেন্ট ফিলিংস তৈরি করেছে। ওয়ার দ্য পোয়েট্রি হ্যাজ এ ইমাজিনারি পাওয়ার, ঠিক আছে? এন্ড দিস পাওয়ার ইনফ্লুয়েন্স দ্য রিডার, এবং এই পাওয়ারটা রিডারদেরকে খুব ভালোভাবে ইনফ্লুয়েন্স করেছিল।
at the time metaphysical poets becomes the lord. ঠিক আছে? সো আমরা সেই জায়গা থেকে তুমি দেখবা যে সবসময় কখনো খারাপ জিনিসকে কখনো কেউ ক্রিটিসাইজ করে না। সবসময় ভালো জিনিসগুলোকে ক্রিটিসিজম করা হয়। কেন করা হয়? কারণ ভালো জিনিসের মাধ্যমে সে বোধ দুইটা জিনিসও দেখাইতে পারে, ভালোটাও প্লাস খারাপটাও। সো ক্রিটিসিজম আমি আগের ক্লাসেই বলেছি, ইটস নট অনলি মিন দ্য নেগেটিভ নেগেটিভ ইনসাইট অফ দ্য রাইটিং, ঠিক আছে, বাট অলসো শোজ পজিটিভ শাইনিং অফ রাইটিং। সো আমরা দেখি তাহলে কি বলছে, মেটাফিজিক্যাল পোয়েট অ্যাপিয়ার্স ইন দ্য নিউ স্কুল। ওকে, বলেছে metaphysical poetry has been inspired by philosophical conception of the universe. It gives the role assigned to the human spirit, যেগুলো human spirit থেকে আসতো, in the great drama of existence. Chiefly metaphysical poet wrote two kinds of poetry. তারা দুই ধরনের পোয়েট্রি লিখতো। নাম্বার ওয়ান, লাভ পয়েমস, যেটা তোমরা প্রায় পড়েছো অলরেডি। তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো, কি জানো, জন রানের কি কবিতা পড়েছো ফার্স্ট ইয়ারে? বলো, মনে আছে? ভুলে গেছো? দ্য গুড মরো। দ্য গুড মরো। থার্ড ইয়ারে অনেকগুলো 4-5টা কবিতা পড়বা। ও থার্ড ইয়ারে 2-3 জন মেটাফিজিক্যাল পোয়েট রাইটিং পড়বা, অ্যান্ড্রে মার্ভেল, ঠিক আছে, ভাগেন, সো তাদের রাইটিংও পড়বা। সো এই যে এদের মধ্যে লাইফ অফ কুলিতে সবাইকে ক্রিটিসাইজ করা হয়েছে। আসো দ্য মেটাফিজিক্যাল পোয়েটস ওয়ার ম্যান। এবার আমরা আসো প্রথম থেকে আর কি ডিটেলস আলোচনা করি। মেটাফিজিক্যাল ওয়ার ম্যান অফ লার্নিং এন্ড দেয়ার ইন্ডিভিউর, তাদের প্রচেষ্টা ওয়াজ টু এক্সপোজ দেয়ার লার্নিং, এবং তাদের সবসময় চেষ্টা ছিল যে তারা নতুন কিছু শিখবে। অ্যাকর্ডিং টু জনসন, দেয়ার ভার্সেস আর সামথিং লাইক কাউন্টিং দ্য সিলেবালস। তাদের প্রত্যেকটা লাইনগুলো পড়ে মনে হচ্ছে যে নতুন কোন সিলেবাল আকারে ভাগ করে বা ছন্দের একটা মিল আছে, এই জন্য সিলেবাল আকারে ভাগ করা যায়। To discuss critically the work of Abraham Cooley, Johnson first tries to categorize Cooley with a race of poets by their appropriate use of metaphor or the concepts which are common to all. তো জনসন কি বলছে, যে সে যেহেতু মেটাফিজিক্যাল পোয়েটদেরকে ক্রিটিসাইজ করবে, সে ফার্স্ট ক্যাটাগরাইজ করেছে কুলিকে, ঠিক আছে। কেন? কি কি জিনিস তাকে চিহ্নিত করছে? তার অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ মেটাফোর এন্ড কনসেপ্টস। তোমরা জানো মেটাফোর কি? মেটাফোর মানে হচ্ছে তুলনা করা, তাই তো, কোন একটা জিনিসের তুলনা করা। তারা তো মেটাফিজিক্যাল পয়েন্টদের একটা ওয়ান অফ দ্য বেস্ট ইউজ হচ্ছে, তারা ইউজ অফ মেটাফোর করতো, এবং মেটাফোর গুলো হয়তো কি টু ডিসিমিলার থিং এর মধ্যে, যেটাকে আমরা কনসেপ্ট বলি, ঠিক আছে। সো মেটাফোর ইউজ করতো, কনসেপ্ট ইউজ করতো, এবং এই দুইটাকে সে চুজ করলো যে ক্রিটিসিজম করার জন্য। জনসন employs the term metaphysical poet to the group of these poets. তো এই মেটাফিজিক্যাল পয়েন্ট আমি আগেই বলেছি, নাম দিয়েছে ডক্টর জনসন, ঠিক আছে। They searched throughly nature, science and art for their comparison. তাহলে তারা সার্চ করতো থ্রুলি নেচার, সায়েন্স এন্ড আর্ট ফর দেয়ার কম্পারিজন। মানে এই যে তারা এই জিনিসগুলো পড়তে বা এই ধরনের কবিতা তৈরি করতে তারা কি সায়েন্স ইউজ করতো, আর্ট ইউজ করতো। তার মানে মেটাফিজিক্যাল পয়েন্টদের মধ্যে সব ধরনের নলেজ আছে, ঠিক আছে। সো অন্য কোনো পয়েন্টদের মধ্যে এত নলেজ থাকে না। লাইক তোমরা যখন ইয়াতে পড়েছো, একটা লাইন আছে, where we will find to better hemisphere, ঠিক আছে, মনে আছে? হেমিস্ফিয়ার মানে কি? কেউ মনে করতে পারছো? আমরা এই লাইনগুলো পড়েছিলাম দ্য গুড মোরোতে। কবি বলেছিল where will we find to better hemisphere, ডিক্লাইনিং নর্থ অর ডিক্লাইনিং সাউথ, মেবি এরকমের, ঠিক আছে। জি ভাইয়া, তারপরে দুটো গোলার্ধের কথা বলেছিল। হ্যাঁ, দুইটা গোলার্ধে, সেটাই আমি বলছিলাম, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, তাই তো। তার মানে কি তার অবশ্যই কি ভূগোলের কনসেপ্ট আছে, তাই না? জনরার অবশ্যই তার ভূগোলের উপর নলেজ আছে। তোমরা থার্ড ইয়ারে আসলে আবার পাবা, লাইক সে এখানে কম্পারিজন করতেছে। কম্পাস চিনো? পেন্সিল কম্পাস?
হ্যাঁ, চিনবো না কেন? পেন্সিল কম্পাস দিয়ে সার্কেল চিনি। আঁকছো কখনো? হ্যাঁ, সার্কেল আঁকার সময় কি থাকে? একটা পা সেন্টারে থাকে, কম্পাসের একটা ফুট কি থাকে, সেন্টারে থাকে। সেন্ট্রাল এটা থাকতেই হবে। হ্যাঁ, আরেকটা দিয়ে কি আর করবে? পেন্সিল ঘোরাতে হবে। পেন্সিল ঘোরাতে পেন্সিল হবে। দিয়ে পুরো তো বৃত্তটা কি তোমরা করব? থার্ড ইয়ারে, আমি এটা পড়াইছি অলরেডি, আ ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং। সে তার সে তার ওয়াইফকে সান্ত্বনা দিচ্ছে যে তার ওয়াইফ হচ্ছে সেন্ট্রাল ফুট, সে কি করবে? কেন্দ্রে থাকবে। এবং কেন্দ্র যদি নড়বড়ে হয়ে যায় তাহলে কি কখনো বৃত্ত আঁকা সম্ভব? না। সো তার ওয়াইফ যদি তার প্রতি নড়বড়ে হয়ে যায় তাহলে কি তাদের ভালোবাসা সম্ভব না? সো কবি হচ্ছে কি রানিং ফুট বা পেন্সিল ফুট, ঠিক আছে? সে কি করবে? তার সেন্ট্রাল ফুট কেন্দ্র করে ঘুরতে থাকবে, ঠিক আছে? এবং সে ঘুরতে ঘুরতে একটা সময় কি করবে? বৃত্ত আঁকা সম্পূর্ণ করে তার কাছে ফিরে আসবে, তাই তো? এটাই তো হয়, যে বৃত্ত আঁকার পরে আবার দুইটা ফুটকে আমরা একত্রিত করে রাখি, তাই না? হ্যাঁ, তো এই যদি হয়, ঠিক আছে, দুইটা সেন্ট্রাল ফুট, তো এইভাবেই কি বৃত্ত আঁকা সম্ভব হয়? তার মানে কবি এখানে বলতেছে যে তুমি যদি তোমার জায়গা থেকে অটল থাকো, আমি যত জায়গায় ঘুরে আসি না কেন, আমি দিন শেষে তোমার কাছে আসবো, ঠিক আছে? এবং দিন শেষে আমাদের ভালোবাসার জয় হবে, ঠিক আছে? সো আমার চলে যাওয়াটা তোমার জন্য খুব কষ্টদায়ক নয়, ঠিক আছে? সো এখানে কি অবশ্যই কবির নলেজ আছে সায়েন্স। সো মেটাফিজিক্যাল পয়েন্টদের মধ্যে নেচার, সায়েন্স, আর্ট তিনটা নলেজই থাকতো, ঠিক আছে? বুঝতে পারছো? তারপর আসো কি বলছে, ইন গিভিং ডিসক্রিপশন মেটাফিজিক্যাল পয়েন্ট ডিড নট লুক ফর ইমেজ বাট ফর কনসেপ্টস। তারা কোনো চিত্র আঁকতো না বা কোনো চিত্র বর্ণনা করতো না, তারা কি করতো? লাইক আমরা উইলিয়াম ব্লেকের কবিতায় দেখতে পাও যে সে চিত্র আঁকতো, যে চিত্রগুলোকে তোমাদের বর্ণনা করতো, যেগুলোর সাথে মিল থাকতে পারে। বাট কনসেপ্ট হচ্ছে এমন একটা যা মিল কখনোই খুঁজে পাওয়া সম্ভব না। ফর এক্সাম্পল ইনটু ডেস্টিনি, আমি কিন্তু তোমাদের বোঝার জন্য আমি স্লোলি পড়াচ্ছি। আমি কি ফার্স্ট আগাবো না এভাবে আগাবো? আমি কিন্তু প্রত্যেকটা লাইনে অনেকগুলো ব্যাখ্যা দিচ্ছি। বলো তোমরা, আমাকে শুনতে পাও না? আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, এভাবেই পড়ান ভাইয়া, ঠিক আছে। ওকে, সো ইনটু ডেস্টিনি, ডেস্টিনিতে কি কুলি কি করছে? প্রোভাইডস করছে কমন প্লেস কম্পারিজন অফ দ্য ওয়ার্ল্ড টু এ চেসবোর্ড। সো কি বলছে? ইনটু ডেস্টিনি, ডেস্টিনির মধ্যে কুলি প্রোভাইডস করেছে কমন প্লেস কম্পারিজন অফ দ্য ওয়ার্ল্ড টু এ চিজবোর্ড। তো এইখানে কুলি কুলি কি করেছে? ওয়ার্ল্ডের সাথে চেস বোর্ডের সাথে কম্পারিজন করেছে। আচ্ছা, ওয়ার্ল্ডের সাথে কি কোনোভাবে কি চেস বোর্ডের সাথে কম্পারিজন করা যায় বলো তো? কখনো পসিবল না। যায় ভাইয়া, যায়। কিভাবে বলো আমাকে? কিভাবে পসিবল? কারণ হয়তো বা ওখানে সাদা কালো দিয়ে কিছু একটা বুঝাতে পারে। এটা আমি এমনি বললাম, কিন্তু এটা আমার থট। না ভাইয়া, আমরা মানুষও একটা গুটির মতোই, আমাদেরকে গড আমাদের যেভাবে চালাচ্ছে আমরা ওভাবে গুটির মতো এক একটা করে আগাচ্ছি। আচ্ছা, তার মানে কি তুমি বলতে চাও চেস বোর্ডের কিংটা হচ্ছে গড? না, ওইটা যারা খেলে সেই তার গড। ওকে, আচ্ছা তাহলে শোনো, আমি তাহলে বলি, এখানে আমি এই তোমাদের এটার জন্য আমি এটা পড়ছি টু ডেস্টিনি। সো এখানে চেস বোর্ডটা হচ্ছে আসলে মানুষের লাইফ, ঠিক আছে? চেস বোর্ডটা কি মূলত মানুষের ও লাইফকে ভাইয়া, তাহলে নিয়ন্ত্রণ, ঠিক আছে। ঠিক আছে? এটা দাবার বাট শেষ। বাট নট বাট ইটস নট এ প্রপার কনসিপ্ট। এরকম প্রপার কনসিপ্ট হইতে পারে না, মানুষ কখনো চেস বোর্ডের মতো হইতে পারে না। সো সো দ্যাটস ওয়াই ইটস নট এ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ কনসেপ্ট। জন ডান উইথ ফর আর্টিফাইস, এখানে এই লাইনটা তোমার, আমার এতক্ষণ কথা বুঝলে এই লাইন আমার পড়ানো লাগবে না। উইথ ফর আর্টিফাইস ইন ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং কম্পেয়ার্স, এটা যদি তুমি লিখো, বিশ্বাস করো টিচার্স তোমারে ফুল নাম্বার না দিয়ে যাবে না।
এই আল্লাহ, এই মেয়ের লিটারেচার প্রতি কি অ্যাডিকশন, থার্ড ইয়ারের বইও পড়ে ফেলছে। ঠিক আছে, আ ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং, তোমাদের থার্ড ইয়ারের পোয়েম। সো এখানে কি, কম্পেয়ার্স টু লাভার্স উইথ টু ফুট অফ কম্পাস, আমি যেটা বললাম। ঠিক আছে, থ্রু দো জনসন স্যাটার্স দ্য রিচনেস অ্যান্ড শেপনেস অফ মেটাফিজিক্যাল পয়েন্টস। এই আচ্ছা, এখানে খালি এইটুকু অ্যাড করছি, আর বাকিটুকু ওই ফুট টুট কিভাবে কি সেগুলো অ্যাড করি নাই তোমাদের বোঝার সুবিধার্থে। সো এইটা মনে থাকবে না? ঠিক আছে, সো তোমরা যদি পারো ওগুলো একটু মনে থাকলে দিতে পারো। ঠিক আছে, though Johnson admires the richness and shapeness of metaphysical poets, he says that their use of conceits, তাদের যে conceits টা often make the unnecessarily and unrepeatedly subtly on common subject. এবার আসো, জনসন কিন্তু তখন সুনাম করছিল যে মেটাফিজিক্যাল পয়েন্টসের কিন্তু অনেক নলেজের সুনাম করছিল। তোমরা একদম ভেরি ফার্স্ট সিনে দেখতে পাও সে বলছে সায়েন্স, আর্ট, ঠিক আছে, এবং আর কি বলছিল, সায়েন্স, আর্ট আর কি নেচার, এগুলো সবকিছুর নলেজ তাদের রয়েছে। ঠিক আছে, এবার কিন্তু সে বলতেছে যে যদিও, সো এটা হলো রাইটিং এর একটা স্কিল। সো তুমি দো, ইফ, ঠিক আছে, এগুলো ইউজ করে তুমি রাইটিং এর টার্ম চেঞ্জ করতে পারো। ঠিক আছে, however, ঠিক আছে, লাইক তুমি অনেক কিছু এক সময় বললা যে একটা জিনিস পজিটিভ বললা, এখন তুমি নেগেটিভ বলবা, তুমি however দিয়ে দাও, দো দিয়ে দাও। ঠিক আছে, সো এগুলো বলছি কেন, তোমরা রাইটিং, তোমরা ফিউচার রাইটার। সে বলেছে কি দেখো, ভাইয়া, হ্যাঁ বলো। ভ্যালিডেশন টু মর্নিং না কি যেন বললেন না, ওইটার সাথে কনসিডার কি করবো? কনসিডস কি এটা বলো আগে। কনসিড হচ্ছে মিল থাকে না। মিল থাকে না? ডিসিমিলার কোন দুইটা থিং টপিকের এর উপরে মধ্যে। ভাইয়া আপনি ডিসিমিলার থিং, আপনি এটা বলছেন না দুটো থিং? আমি কখনোই বলি না মিল থাকে না, আমি বলছি দুইটা ডিসিমিলার থিংস এর মধ্যে জি জি ভাই, সিমিলারিটি দেখানো বা দুইটি ডিসিমিলারিটির মধ্যে কম্পারিজন করা। মিল থাকে না আমি বলছি, দুইটা ডিসিমিলার জিনিসের মধ্যে কম্পারিজন করা। ও ভাইয়া মনে রাখছি ওইভাবে ভুলভাল শুনছি এক মনে। মানে ধরো, ধরো কি বললাম যে কম্পারিজন আমি অবশ্যই করব। ঠিক আছে, কি করলাম, দুইটা ডিসিমিলার থিংকের মধ্যে কম্পারিজন করব। লাইক ধরো তোমাকে দেখতে, তোমাকে, তুমি অনেক রাগী, ঠিক আছে, বা ইয়া, সো আমি বললাম কি তুমি বাঘের মতো হিংস্র, ঠিক আছে, বা তুমি বাঘের মতো শক্তিশালী, ঠিক আছে, বা এরকম বলতে পারি বাঘও এত শক্তিশালী না যতটা তুমি শক্তিশালী। ইজ ইট পসিবল কখনো বাঘ শক্তিশালী না তুমি শক্তিশালী হবা? তোমার বাঘের মতো শক্তিশালী বললে তোমরা আবার এটাকে মেটাফোরে নিয়ে যাবে, সেজন্য আমি এটা বললাম না। সেটা আমি এটা এইভাবে বললাম যে তুমি বাঘের থেকেও শক্তিশালী। সো এটা কখনোই পসিবল তুমি বাঘের থেকে শক্তিশালী হবা? কখনোই না। সো যেটা সম্ভব না, অসম্ভব একটা ব্যাপার, অসম্ভব যেই যেই তোমরা যেটা ভাবো যে অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ, সেই জিনিসগুলোর সাথে কম্পারিজন করাটাই হচ্ছে কনসেপ্টস। সো আমরা ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং যেটা যেটা বোঝাচ্ছে সেটা হলো দুইটা লাভার কখনোই কি দুইটা কম্পাসের সাথে তুলনার যোগ্য না। ঠিক আছে, সো কারণ কি, মানুষ কি সার্কেল বেজ ঘুরতে থাকে না, কারণ মানুষ কি পৃথিবীতে চলতে থাকে, কিন্তু সে কখনোই কি তার গন্তব্যে আসবে কিনা কম্পাসের মতো এটা ডিপেন্ড করে না। ক্লিয়ার মারিয়া তোমার কোশ্চেন অ্যান্সার? এবার আসো। এটা আমি এইটুকু আমি বুঝছি তো। কি বুঝো নাই? কিন্তু যে কি যেন বললেন না যে অ্যাকুরেট কনসিডের এটা সমর্থন করে না, তো আমার তো মনে হয় এটা কনসিডই, তাহলে সমর্থন করলো না কেন? কনসিট সমর্থন করলো না কেন, এটা এটা বলি নাই। মানে কি বলছিলেন খেয়াল করিনি আমি। আমি বলছি এইটা তোমাদের যেরকম আছে ঠিক এইভাবে লিখবা, বরঞ্চ আমি যেভাবে বলছি সেইভাবে লিখলে আরো ভালো হবে। এখানে তো কনসিট সমর্থন করে না এরকম কিছু বলিনি, আর এখানে কনসিট চিজ সমর্থন বোর্ডের করে করে কি করে না তাহলে এটা তোমাকে এটা বলছি। জাস্টিফাই করতে হবে না, বুঝছো? আচ্ছা আগাম, ঠিক আছে।
এটা জাস্ট তুমি এই আলোকে লিখতেছো যে ইয়ে বলছে যে মেটাফিজিক্যালের অনেক নলেজ ছিল, তো তাদের নলেজ গুলো তারা কিভাবে এক্সপ্লেন করেছে সেটা বোঝার জন্য তুমি এই জায়গায় এটা ব্যবহার করতেছো। তুমি কিন্তু এখনই কিন্তু মিস্টেক্সে যাও নাই, গেছো? আমি কিন্তু এখন পর্যন্ত পজিটিভ আছি মেটাফিজিক্যাল পয়েন্টদের প্রতি প্রতি জনসন এখন পর্যন্ত পয়েন্ট পজিটিভ আছে। এই দো এর লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, দো জনসন, হ্যাঁ? মারিয়া, ক্লিয়ার? হ্যাঁ, আমি আসলে মানে পয়েন্টটা ধরছিলাম ওই চিজ বোর্ডের সময় হয়তো বলছিলেন আপনি যে অ্যাকুরেট কনসেপ্ট না, কিন্তু মানুষকে কখনো তো আবার কি যেন বলছিলেন, আমি এটা খেয়াল করছিলাম না। আচ্ছা, বাদ দাও, ফরগেট ইট। সো আমরা জাস্ট এটা ব্যবহার করবো এই জন্য যে দেখো তার ওয়ার্ল্ড এর সম্পর্কে, জিওগ্রাফির সম্পর্কে তাদের নলেজ আছে, সায়েন্সের প্রতি নলেজ আছে, তাদের তাদের আর্টের প্রতি নলেজ আছে। তো তাদের নলেজ কিন্তু তারা ভরপুর, ঠিক আছে? সো এই নলেজ গুলো থাকার কারণে জনসন তাদেরকে অ্যাডমায়ার করেছে, ঠিক আছে, প্রশংসা করেছে। বাট দো এর পর থেকে তোমাদের দেখতে হবে, আমি এটা এত আস্তে আস্তে পড়াচ্ছি এই জন্য কারণ ইটস ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে? এটা খুবই একটা ডিফিকাল্ট কোশ্চেন, বাট তোমাকে অ্যান্সার করতেই হবে, করতেই হবে, করতেই হবে, কারণ তুমি এই একটা অ্যান্সার করে টিচারকে গার্লফ্রেন্ড বানায় ফেলতে পারো, বয়ফ্রেন্ড বানায় ফেলতে পারো। টোটালি ইমপ্রেসড। ওকে, জনসন এজ এ ক্রিটিক হ্যাজ থ্রোন, আচ্ছা এখানে দেখো দো এর পরেই কিন্তু টোটালি মোমেন্টাম চেঞ্জ। এখন মানে কি জনসন তাদের নেগেটিভ জিনিস বলবে, কি বলছে? দো জনসন অ্যাডমায়ার্স দ্য রিচনেস অ্যান্ড শার্পনেস অফ মেটাফিজিক্যাল পয়েন্ট, তাদের তাদের অনেক শব্দ রিচনেস এবং শার্পনেস নলেজ মেটাফিজিক্যাল পয়েন্টদেরকে, হি সেজ দ্যাট দেয়ার ইউজ অফ কনসেপ্ট, তাদের এইবার বলতেছে কি তাদের কনসেপ্ট গুলো ইউজ করা অফেন মেক দ্য আননেসেসারিলি, যেগুলো কি প্রায় সময় তারা অপ্রয়োজনীয় ভাবে, আনপয়েটিক্যালি, অকবিশীলতা ভাবে তারা সেগুলো ইউজ করে। এবার আসো, এবার কিন্তু সে ধুয়ে দিবে। জনসন অ্যাজ এ ক্রিটিক হ্যাজ থ্রোন এ স্ট্রিম অফ লাইট, একটা লাইট বা একটা জ্ঞানের আলো সে দেখিয়েছে অন বোথ দ্য মেরিটস এন্ড ডিমেরিটস অফ দ্য মেটাফিজিক্যাল পয়েন্টস, সে তার জ্ঞানের একটা একটা আলোর ঝলকানি দেখিয়েছে কিভাবে বোথ মেরিট, পজিটিভ এবং নেগেটিভ সাইড গুলোকে মেটাফিজিক্যাল পয়েন্টদেরকে বর্ণনা করে, ঠিক আছে? তারপর কি বলতেছে? হি হ্যাজ অ্যাডমায়ার্ড নট অনলি দ্য পোয়েম অফ কুলি, সে শুধুমাত্র কুলির পয়েমই এক্সামাইন করে নাই, কুলির পয়েমই বিশ্লেষণ করে নাই, বাট অলসো মেটাফিজিক্যাল পয়েন্টস, এবং কুলির পাশাপাশি অন্যান্য মেটাফিজিক্যাল পয়েন্টস এরকেও সে বিবেচনায় এনেছে। দ্য লাইফ অফ কুলি মেইনলি ডিপেন্ডস অন দ্য বুক রিটেন বাই ডক্টর স্পার্ট, এটা খুবই মনে রাখতে হবে, খুব খুব খুব। লাইফ অফ কুলি এই এইটা, ঠিক আছে, ডক্টর স্পার্টের একটা অ্যাসেসমেন্ট। ডক্টর স্পার্ট কিন্তু জনসনের একটা ফ্রেন্ড ছিল, তোমাদের একটু লাস্ট ক্লাসে বলেছিলাম। On the book written by Dr. Spart, but Johnson does not fail to give his own ideas and opinions. কিন্তু জনসন এখানে তার নিজের রাইটিং সে বা নিজের অপিনিয়ন দিতে সে ভুল করেনি। তার মানে ডক্টর স্পার্ট ওয়াজ ফ্রেন্ড অফ
কুলি, এটা তোমাদের লেখাটা ইম্পর্টেন্ট না, বাট মনে রাখো এই বুকটা তার রিটেন করা হয় এই তার ফ্রেন্ড ডক্টর স্পার্টের বইয়ের আলোকে। But Johnson does not fail to give his own views and opinions. To assess Cooley, he has compared him with Milton. তো মিল্টন যেভাবে প্রতিটা জিনিস পর্যালোচনা করে লিখতেন, সো জনসনও এখানে কি পর্যালোচনা করেছে কুলিকে। He has shown that Cooley and Milton কুলি মিল্টন যেভাবে অ্যাসিস্ট হতো বা মিল্টনের যে সামর্থ্য রয়েছে সেখানে কুলির সামর্থ্যটাকেও বর্ণনা করেছে। কি বলছে? হি হ্যাজ শোন দ্যাট কুলি অ্যান্ড মিল্টন মে বি কম্পেয়ার্ড বাট অ্যাডভান্টেজ সিমস টু লাই অন দ্য সাইড অফ কুলি। আচ্ছা, কুলি এবং মিল্টনকে যদি কম্পারিজন করা হয়, জন মিল্টন ওয়ান অফ দ্য ফেমাস রাইটার, এপিক রাইটার, তাদের মধ্যেও সে কুলিকে আগে রাখবে। কেন আগে রাখবে সেখানে আসো। মিল্টন এক্সপ্রেসেস দ্য থট অফ দ্য এনশিয়েন্ট ইন দ্য ল্যাঙ্গুয়েজ বাট কুলি ইনক্লুডস দ্য ডিকশন অফ রোম টু হিজ ওন কনসেপশন। তার মানে মিল্টন সে এক্সপ্রেস করেছে এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে। অন দ্য আদার ওয়ে কুলি ইনক্লুডস করেছে রোম ডিকশন বা রোমান সাম্রাজ্য। তোমরা জানো যে রোমান সাম্রাজ্যরা সাহিত্যের জন্য খুবই খুবই পপুলার, তাদের সাহিত্য আর্ট এখনো এইগুলো বেঁচে আছে, ঠিক আছে। যেটাকে তোমরা পারস্য বলো, পারস্য রোম, এগুলো কিন্তু খুবই আভিজাত্যশীলতা ছিল তাদের মধ্যে, ঠিক আছে। Cooley wrote with narrow view and light emphasis on the temporary prejudice. তো কুলিও এখানে কি তার একটা ভিউ দিয়েছে and emphasis করেছে টেম্পোরারি প্রিজুডিস, তার টেম্পোরারি একটা জ্ঞান বা টেম্পোরারি একটা পর্যালোচনা সে এখানে দিয়েছে। The intellectual pleasures were neglected. তার এই ইন্টেলেকচুয়াল প্লেজার এটাকে নেগলেক্ট করাই বাহুল্য। এবার আসো মেটাফিজিক্যাল পয়েট। ওরে বাবা, এখন অনেকখানি আছে। As usual wrote both love poem and religious poem. তো আমরা আসো এবার একটু আগে বলেছিলাম দুইটা পয়েন্টের ভিত্তিতে তারা লিখতো, তারা লাভ পয়েমও লিখতো, রিলিজিয়াস পয়েমও লিখতো। ডান, মার্ভেল, কুলি, ভগেন। তো তোমরা এই কুলি বাদে বাকি তিনজনের রাইটিংই তোমরা থার্ড ইয়ার পাবা। Both wrote this type of poems. Johnson says that love poems of metaphysical poet have a different character and philosophy. তারা বিভিন্ন ক্যারেক্টার ইউজ করে লাভ পয়েম লিখতো এবং বিভিন্ন ফিলোসফি, তাদের ফিলোসফি কখনোই তোমরা দেখবা না যে সেম ফিলোসফিতে লেখে। ওরজোতের কাছে যাবা, সে যে ফিলোসফিতে লেখে সব পয়েমগুলো সেম ফিলোসফি দিয়েই লেখে। কোলরিজের দিকে যাবা, যে ফিলোসফি দিয়ে লেখে সবগুলো সেম ফিলোসফি দিয়েই লিখবে। বাট এরা কিন্তু কখনোই এক ফিলোসফি দিয়ে লেখে না, এদের ফিলোসফির মধ্যে ভ্যারিয়েশন থাকে। বুঝতে পারছো? ওকে, দ্য লাভ পয়েম অফ কুলি আর অবস্কিউর। কুলির লাভ পয়েম গুলো কি? অবস্কিউর মানে অস্পষ্ট, এন্ড ফুল অফ পারপ্লেক্সিটি, এবং অনেক বেশি কঠিন ওয়ার্ড ইউজ করেছে। লাভ চেঞ্জ ইট ক্যারেক্টার, লাভ এই ক্যারেক্টার গুলোকে চেঞ্জ করে বা লাভের প্রকৃতি এই ক্যারেক্টার গুলোকে চেঞ্জ করে উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের সাথে সাথে। তোমরা থার্ড ইয়ার একটা কবিতা পড়লে দেখবা টু হিজ কয় মিস্ট্রেস। টু হিজ কয় মিস্ট্রেস মানে হচ্ছে, কয় মানে হচ্ছে লজ্জাশীল, মিস্ট্রেস মানে হচ্ছে কি, তুমি বিয়ে বাদে যেই জন লাইফে পাশে থাকে তাকেই মিস্ট্রেস বলা হয়। তো কবি এখানে তার মিস্ট্রেসকে বলছে যে তুমি আজকে আমার সাথে এই সম্পর্ক করতে বা শারীরিক সম্পর্ক করতে তুমি লজ্জা পাচ্ছ, ঠিক আছে, কিন্তু তোমার এই শরীর এই দেহ সব মাটিতে মিশে যাবে, ঠিক আছে, টাইম চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো ইটস এ ভেরি গুড টাইম টু মেক ইট লাভ। সো ভালোবাসা তৈরি করার জন্য এটা কি গুড সময়। সো লাভ চেঞ্জ ইট ক্যারেক্টার উইথ দ্য প্যাসেজ অফ টাইম, প্যাসেজ অফ টাইমের সাথে লাভও চেঞ্জ হয়। এভরিথিং ইজ ইনকনসিস্টেন্ট, কোন জিনিসই কি কনসিস্টেন্ট না, চিরস্থায়ী না। অ্যাকর্ডিং টু জনসন, দ্য টিয়ার্স অফ লাভার্স আর অফ গ্রেট পয়েটিক্যাল অ্যাকাউন্ট। সো এই লাভারদের গ্রুপটা কি ছিল? গ্রেট পয়েটিক্যাল অ্যাকাউন্ট বা গ্রেট পয়েটিক্যাল সামর্থ্য ছিল, অ্যান্ড ইটস ডিফিকাল্ট টু বি প্রপারলি কম্প্রিহেন্ডেড। সো তাদের বোঝা বা তাদের রাইটিং গুলোকে বোঝাটাও অনেক ডিফিকাল্ট কাজ ছিল। To find its proper meaning, the readers have to read it again and again.
সো তাদের এই মিনিং গুলো বোঝার জন্য রিডারদের এই কবিতাগুলো কি বারবার পড়তে হইতো। বুঝতে পারছো কি বলছে? সো মেটাফিজিক্যাল পয়েন্টদের কিন্তু এখানে কিন্তু একটা সমালোচনা করে ফেলছে যে তাদের ওয়ার্ড গুলো, তাদের লাভের সিমটম গুলো, তাদের ডিকশন গুলো অনেক ডিফিকাল্ট। তারা অনেক বেশি ডিফিকাল্ট পয়েটিক ভার্সেস ইউজ করে, যেগুলো রিডাররা ক্যান নট ইজিলি কম্প্রিহেন্ডেড। আমরা লাস্ট ক্লাসেও বলেছিলাম। এবার আসো, দ্য মেটাফিজিক্যাল পয়েটস আর ম্যান অফ লার্নিং। মেটাফিজিক্যাল পয়েটরা কি অনেক বেশি জ্ঞানী ব্যক্তি ছিল, অ্যান্ড দে টু এক্সপোজ দেয়ার লার্নিং ইন দেয়ার পয়েমস, এবং তাদের এই লার্নিং গুলোকে তারা পয়েমে ছড়িয়ে দিয়েছে। দে কুড নট কপি লাইফ অ্যান্ড নেচার। তারা লাইফ এবং নেচার থেকে তাদের তাদের রাইটিং গুলো কপি করতো না, যেগুলো আমরা ওয়ার্ডসওয়ার্থ কোলরিজকে দিতে দেখতে পাই। দেয়ার থট ওয়ার অফেন নিউ বাট সেলডম ন্যাচারাল। তারা তাদের থট গুলো কি ছিল, নতুন ছিল, অন্যদিকে সেলডম ন্যাচারাল মানে হচ্ছে তাদের ন্যাচারাল বিষয়গুলো তেমন ছিল না। তার মানে তাদের থট গুলো প্রকৃতির থেকেও ভিন্ন কিছু। মেটাফিজিক্যাল পোয়েট্রি হ্যাজ মোর মিউজিক অ্যান্ড মোর সেন্টিমেন্ট। তাদের রাইটিং এর মধ্যে অনেক বেশি মিউজিক বলতে কি, অনেক বেশি ভালোবাসার মিউজিক ছিল বা ভালোবাসার একটা টান ছিল। অন্যদিকে মোর সেন্টিমেন্ট, তারা খুব সেন্টিমেন্ট, তারা ভালোবাসা নিয়ে খুবই সিরিয়াস। তারা ওই যে রিলিজিয়াস পোয়েম সেগুলো নিয়ে খুব সিরিয়াস ভাবে লিখতো। ঠিক আছে? Thus we see that Dr. Johnson acclaimed as well as criticized metaphysical poet, especially Cooley and John Donne. ঠিক আছে? He ranks Cooley over John. সে কুলিকে প্রেফার করেছে ডানের থেকে ফর হিজ রিমার্কেবল স্টাইল অফ ভাইয়া, রাইটিং। নেটওয়ার্কে কি আমার প্রবলেম নাকি সবার হচ্ছে? তোমাদের কি এখনো নেটওয়ার্ক প্রবলেম? হ্যাঁ, তোমাদের কি এখনো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে? হুম, আমি এতক্ষণ কিচ্ছু শুনিনি। এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ, এখন তো ক্লিয়ার লাগতেছে, এতক্ষণ তো শুনিনি। তাহলে কি আমি এখন আবার রিপিট করব? আর রিপিট করতে হবে না, আপনি পড়ান, আচ্ছা, আমি জাস্ট আমি একটু রেকর্ড ক্লাস করবো। একটু বলে দিচ্ছি এখানে আমি কি বলছি। যে যে জনসন এই যে রোমান্টিক পয়েটের কুলি, বগেন বা যত রোমান্টিক পয়েটরা ছিল, তাদের এই রোমান্টিক পয়েটরা তারা বিভিন্ন ডিফারেন্ট ক্যারেক্টার এবং ফিলোসফি ইউজ করেছে। আমরা দেখতে পাই ওয়ার্ডসওয়ার্থ, কোলরিচ, ওরা একটা ফিলোসফি, যেমন ওয়ার্ডসওয়ার্থ নেচার, ফিরিয়া, কোলরিচ সুপার নেচার। এছাড়াও আরো বিভিন্ন রাইটার যারা, তারা একটা একটা নির্দিষ্ট জায়গা থেকে লিখতো। বাট মেটাফিজিক্যাল পয়েন্টদের ফিলোসফি, এক এক পয়েমের ফিলোসফি এক এক রকমের। ঠিক আছে? সো এই জন্য তাদের রাইটিং বোঝাটা খুবই কষ্টকর এবং খুবই ডিফিকাল্ট রিডারদের জন্য। আর একটা হলো লাভ চেঞ্জ হয় তাদের। ঠিক আছে? তাদের বিভিন্ন জিনিসের প্রতি মোহ তাদের চেঞ্জ করে, এবং তারা প্রতিটা জিনিস চেঞ্জিং বিষয়গুলোকে তারা তাদের রাইটিং এ উপস্থাপন করেছে। এটার জন্য আমি মার্ভেলের একটা কম্পারিজন দিয়েছি। তারপর আছে মেটাফিজিক্যাল পয়েট। তাদের অনেক বেশি জ্ঞান ছিল, এগুলো তারা এক্সপোজ করতো, তারা কোনো জিনিস কপি করতো না। ও, আরেকটা জিনিস যেটা হলো, তাদের এই এত সব লার্নিং এর জিনিসপত্র রিডারদের বোঝা খুব সহজ কোনো ব্যাপার না। ঠিক আছে? সেজন্য রিডারদেরকে তাদের কবিতাগুলো বারবার পড়তে হয়। ঠিক আছে? এগুলোই বলেছে। আচ্ছা, দাস পরিশেষে বলা যায় উই সি দ্যাট ডক্টর জনসন অ্যাক্লেইমড অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিটিসাইজড। সে প্রশংসা করেছে এবং ক্রিটিসাইজ করেছে মেটাফিজিক্যাল পয়েন্টদেরকে। জন ডান এবং কুলিকে দুজনকেই ক্রিটিসাইজ করেছে এবং দুজনকেই প্রশংসিত করেছে। বাট সে কি করেছে, কুলিকে ডানের থেকে আগে রাখছে for his remarkable style of writing. Through the evolution of Cooley, Johnson had made a critical assessment of metaphysical poetry as well. So এই যে ইভলিউশনের মাধ্যমে মেটাফিজিক্যাল পয়েটদেরকে সে অ্যাসেসমেন্ট করেছে। ঠিক আছে? দ্যাটস ইট। এটাই ছিল মেটাফিজিক্যাল। আর তোমার দুইটা কোশ্চেন দিয়েছি, তোমরা দুইটা